আমাদের আজকের এই ভিডিওটিতে আপনাদের নিয়ে যাব এমন একটি ঐতিহাসিক জায়গায় যার বয়স ৫,৫০০ বছরেরও বেশি, যেখানে গৌতম বুদ্ধ তার প্রথম ধর্ম প্রবর্তন করেছিলেন। এই ভিডিও দেখে আপনারা নিজেরাই খুব সহজেই প্ল্যান করে এখান থেকে ঘুরে আসতে পারবেন। এখানে কিভাবে পৌঁছবেন, কি দেখবেন এবং এখানকার সুপ্রাচীন ইতিহাস সম্বন্ধে জানার জন্য এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সারনাথ বলতেই যার প্রশান্তিময় মুখটি আমাদের চোখের সামনে ভেসে ওঠে, তিনি মহামানব গৌতম বুদ্ধ। তার পদধূলি এবং কর্মে এখানকার মাটি ধন্য। ইতিহাস সমৃদ্ধ এই ছোট জনপদটি দর্শন করতেই আমরা পৌঁছে গিয়েছিলাম ঐতিহাসিক পূর্ণতীর্থ এই সারনাথে। উত্তরপ্রদেশের আর এক পূর্ণতীর্থ শহর বারাণসী থেকে মাত্র ৪ কিলোমিটার উত্তর পূর্বে অবস্থিত এই শহর, যা প্রাচীনকালে সারঙ্গনাথ, ঋষিপটনা ও ঋষিপত্তনা নামেও পরিচিত ছিল। বৌদ্ধশাস্ত্রের ললিত বিস্তার সূত্রানুসারে এই স্থানটিকেই বুদ্ধ বেছে নিয়েছিলেন তার প্রথম ধর্মপ্রচারের উদ্দেশ্যে। এটি বৌদ্ধদের ৪টি সবচেয়ে গুরুত্বপূর্ণ তীর্থস্থানের মধ্যে একটি। এখানেই তিনি তার প্রথম ৫ শিষ্যকে জ্ঞানদান করার মধ্যে দিয়ে সংঘ প্রতিষ্ঠা করেছিলেন, যা ইতিহাসে ধর্মচক্র প্রবর্তন নামে পরিচিত। তখন সময় ছিল খ্রিস্টপূর্ব ৫২৮ সাল। পরিব্রাজক ফাহিয়েন এবং হিউয়েনসাং এর বিবরণী থেকেই এই জায়গাটির বিশদ বিবরণ পাওয়া যায়। বারাণসী থেকে টোটো, অটো অথবা ভাড়া গাড়িতে খুব সহজেই পৌঁছে যাওয়া যায় সারনাথে। ভাড়া পড়ে ৮০০ থেকে ১০০০ টাকা মতো। আমরা সকাল সকাল এখানে পৌঁছে সামান্য চা জল খাবার খেয়েই শুরু করলাম আমাদের সারনাথ ভ্রমণ। গাড়ি থেকে নেমে একটু এগোলেই অসংখ্য গাইডদের দেখা পেয়ে যাবেন। এনারা আপনাদের সবকটি জায়গা ঘুরিয়ে দেখাবে এবং তাদের ইতিহাস বিষয়ে বলবে। গাইড অবশ্যই নেবেন, অসংখ্য অজানা তথ্য জানতে পারবেন এদের থেকে। খরচ পড়বে মাত্র ১০০ টাকা। सारनाथ एरिया का नाम है, पर बुद्धिस्टों में जो बुद्ध के प्लेसेस माने जाते हैं वो मुख्य 4 स्थान है। फर्स्ट है लुम्बिनी, नेपाल बुद्ध का जन्म स्थल है। जगह का नाम है कपिलवस्तु। उसके बाद 30 साल की उम्र में सिद्धार्थ ने अपने घर को छोड़ा तो बहुत दिन तक साथियों के साथ रहने दिए, शिक्षा को ग्रहण किया, अलग से अपना संगठन बनाया। उसके उपरांत में इन्होंने जो तपस्या किया था वो भी बरगद का पेड़ था, दोबारा पीपल वृक्ष के नीचे ज्ञान की प्राप्ति किया। बुद्ध में सोचे कि अब हम लोग यहाँ से अलग चलते हैं, तो अलग इस वन बिहार में आए थे और ऋषि पतंग मार्ग के नाम से भी इसको जाना जाता है। यहीं पे बुद्ध ने अपने 5 शिष्य को प्रथम उपदेश को दिए। 5 महीना वर्षा काल बिताने के बाद तब यहाँ से चले गए थे कुशीनगर में। कुशीनगर में जाकर बुद्ध ने अपने शरीर को त्यागा था। बुद्ध का 4 प्लेसेस में, पर ये तीसरा स्थान इसकी वजह से माना जाता है कि बुद्ध ने यहाँ पर प्रथम उपदेश को दिए थे। अशोक सम्राट जो राजा थे, जो सामने अशोक सम्राट की प्रतिमा आप देख रहे हैं, ऐसे राजा थे। इन्होंने लड़ाई करने को फ्रांस में सब चीज़ को थोड़ा बुद्धिज्म का मार्ग अपनाया। पहला स्तूप धवलगिरी उड़ीसा में है, जहाँ पर उन्होंने लड़ाई किया था। दूसरा स्तूप बना है एमपी स्टेट, नाम है सांची स्तूप। जिस जगह पे बुद्ध ने गुम्बज लगाकर उपदेश देकर चले गए थे, इस राजा ने पहले एम्बलम का स्थापना कराया। उसी जगह 100 मीटर की दूरी पे उसके उपरांत में उन्होंने स्तूपा को बनाया। इसका पूरा नाम है धर्मचक्र परिवर्तन स्तूप, शॉर्ट में इसको बोलते हैं बौद्ध स्तूपा। और धर्म का प्रचार इन्होंने इसी जगह से किया। दूसरे नंबर पे है सामने, इसका पूरा नाम है देवमित तनागारी धर्मपाला। धर्मपाल तो जो श्रीलंका के सन्यासी थे, इन्होंने सारनाथ में आकर सन 1931 में इन्होंने मंदिर को बनाया। ये मंदिर जो कंप्लीट हुआ सन 1932 में टिबेटन के द्वारा इस मंदिर का उद्घाटन हुआ था। पूरी एरिया का बुद्ध का मेन टेम्पल सही है। इस मंदिर का नाम क्या पड़ा है? मूल गंध कुटी विहार। গাইডের পিছু পিছু আমরা প্রথমেই হাঁটা শুরু করলাম ডিয়ার পার্কের দিকে। এখানেই রয়েছে বোধিবৃক্ষ এবং
অনাগরিকা ধর্মপাল দ্বারা তৈরি এক অপূর্ব বৌদ্ধ মন্দির। এই মন্দিরটি তৈরি হয়েছিল মহাবোধি সোসাইটি দ্বারা, যার দেখাশোনা করেছিলেন শ্রীলঙ্কান বৌদ্ধ ভিক্ষু ধর্মপাল মহাশয়। এই মন্দিরের দেয়ালে দেখতে পাবেন অসম্ভব সুন্দর ফ্রেস্কোর কাজ, যা এঁকেছিলেন কোসেটসু নোসো নামক এক জাপানি শিল্পী। এই ছবিগুলি মূলত গৌতম বুদ্ধের জীবনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলিকে নিয়ে অঙ্কিত। এই মন্দিরের ভেতরে একটি বইয়ের স্টলও রয়েছে, যেখান থেকে আপনারা বই ও অন্যান্য বৌদ্ধ সামগ্রী সংগ্রহ করতে পারেন। মন্দির থেকে বেরিয়ে এবার আমরা চললাম পূর্ব দিকে। এখানেই রয়েছে সেই পবিত্র বোধিবৃক্ষের চারা। এটি ধর্মপাল মহাশয় রোপণ করেছিলেন। এটি বুদ্ধগয়ায় অবস্থিত প্রধান বোধিবৃক্ষটির একটি অংশ। এর নিচেই ভগবান বুদ্ধের তার 5 শিষ্যকে শিক্ষাদানের ঘটনাটি মূর্তি আকারে সজ্জিত আছে। পরম শান্তিপূর্ণ এই বোধিবৃক্ষের তলে দাঁড়ালে শিহরণ জাগতে বাধ্য। আজ থেকে প্রায় কয়েক হাজার বছর পূর্বে এক গৃহত্যাগী রাজপুত্র তার অহিংস ধর্মের দ্বারা পৃথিবীকে এক নতুন দিশা দেখিয়েছিলেন, যার ধারা আজও সমানভাবে প্রবাহমান। ডিয়ার পার্ক থেকে বেরিয়ে এবার আমরা চললাম চীনা বৌদ্ধ মন্দিরের দিকে, যা আসলে চীনা পরিব্রাজক হিউয়েনসাং দ্বারা নির্মিত হয়েছিল। এখানে বহু পুরনো বৌদ্ধ পুঁথি, শাস্ত্র এবং মূর্তি রয়েছে। প্রাচীনত্বের ছোঁয়া যাদের রন্ধ্রে রন্ধ্রে। মন্দিরের ভেতরে স্নিগ্ধতা, নিস্তব্ধতা ও শান্তি আপনাকে আপ্লুত করবে। চীনা মন্দির থেকে বেরিয়ে সামনে পড়বে প্রাচীন বনকা সোসাইটির একটি শাড়ির কারখানা। এখানে আপনি চাক্ষুষ করতে পারবেন রাজযন্ত্রে বেনারসি শাড়ি তৈরি করার পদ্ধতি। সাথে লাগোয়া শাড়ির দোকানটিতে পেয়ে যাবেন বিভিন্ন রকম দামের চোখ ধাঁধানো সব বেনারসি শাড়ি। এর পরের গন্তব্য মায়ানমার বৌদ্ধ মন্দির। অপূর্ব সুন্দর এই মন্দিরটি আপনাকে মুগ্ধ করবে। এরপর আমরা পথ ধরলাম চৌখণ্ডী স্তূপার দিকে। মায়ানমার বৌদ্ধ মন্দির থেকে চৌখণ্ডী স্তূপা পৌঁছাতে সময় লাগে প্রায় 5 মিনিট মতো। এখানে প্রবেশ করতে টিকিট কাটতে হয়। টিকিট কাউন্টার মূল গেটের ডান হাতে পড়বে। মূল্য মাত্র 25 টাকা প্রতিজন। আপনি চাইলে সামনে রাখা কিউআর কোড দ্বারা স্ক্যান করেও টিকিট কাটতে পারেন। এই স্তূপার প্রবেশপথের দুপাশে গাছের সারি ও মখমলের মতো সবুজ ঘাসের গালিচা দু চোখে শান্তি এনে দেয়। এই জায়গাটির পরিবেশ অপূর্ব সুন্দর। যেদিকে তাকানো যায় শুধু সবুজ আর সবুজ। আর সেই সবুজের মাঝখানে এই চৌখণ্ডী স্তূপাটি একরাশ ইতিহাস নিয়ে সগৌরবে বিরাজমান। মনে করা হয় এই স্তূপাটি 7ম ও 8ম শতকে একটি মন্দির হিসেবে গড়ে উঠেছিল। এই স্থানটিতেই গৌতম বুদ্ধ বোধগয়া থেকে বৌদ্ধত্ব লাভ করে সারনাথে ফেরার পথে তার প্রথম 5 শিষ্যের সাথে মিলিত হয়েছিলেন। পরবর্তীকালে রাজা টোডরমালের পুত্র গোবর্ধন মোগল শাসক হুমায়ুনের সফরকে স্মরণীয় করে রাখতে স্তূপাটির উপরিভাগে একটি অষ্টভুজাকৃতির টাওয়ার তৈরি করেন, যা আজও বিদ্যমান। চৌখণ্ডী স্তূপা থেকে এবার আমরা পা বাড়ালাম সারনাথ আর্কিওলজিক্যাল মিউজিয়ামের দিকে।
এই মিউজিয়ামটিকে আস্ত একটি রত্নভাণ্ডার বলেও কম বলা হয়। এখানে মোট ৬,৮৩২টি সামগ্রী রয়েছে। এখানেই সারনাথী অঞ্চলের খননের ফলে পাওয়া যাবতীয় সামগ্রীগুলি সংরক্ষিত রয়েছে, যাদের মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হল সম্রাট অশোকের লায়ন ক্যাপিটাল এবং অশোক চক্র। এছাড়া আরও নানান ঐতিহাসিক সামগ্রী রয়েছে যা আপনাকে মন্ত্রমুগ্ধ করে তুলবে। এখানেও প্রবেশ করতে গেলে আপনাকে জনপ্রতি 25 টাকা টিকিট কাটতে হবে। টিকিট কাটার পদ্ধতি চৌখুন্ডির সুপার মতনই। আসুন এই মিউজিয়ামে রত্নভাণ্ডারে একবার চোখ বুলিয়ে নিই। এরপর আমরা পৌঁছালাম ধামিক স্তূপা। সারনাথের প্রধান আকর্ষণ এই ধামিক স্তূপার ধ্বংসাবশেষ। এই নির্দিষ্ট স্থানটিতেই বুদ্ধ তার প্রথম ধর্মোপদেশ প্রদান করেছিলেন বলে মনে করা হয়। এছাড়া এখানে বহু বৌদ্ধ মঠ, অশোক স্তম্ভ ও ধর্মরাজিকা স্তূপের ধ্বংসাবশেষ রয়েছে। এটি প্রতিদিন ভোর থেকে সন্ধে পর্যন্ত খোলা থাকে। টিকিট মাত্র 25 টাকা। গৌতম বুদ্ধের নির্বাণ প্রাপ্তির পরে তার দেহবর্ষ এখানে সংরক্ষণ করা হয়েছিল। তারপর গুপ্ত যুগে তৈরি হওয়া এই স্তূপাটিকে সম্রাট অশোক সংরক্ষণ করেছিলেন। এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে এবং এরকম ধরনের আরও ভিডিও দেখতে চাইলে এই চ্যানেলটিকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করুন।